আসসালামু আলাইকুম। এই ভিডিওটি সপ্তম শ্রেণী গণিত 2026-এর শিক্ষার্থীদের জন্য। শুরু করতে যাচ্ছি অনুশীলনী 1.2 মূলদ ও অমূলদ সংখ্যা। প্রথম প্রশ্ন লেখা আছে 289 ভাগ 361 এর বর্গমূল কত? এখানে একটা কথা হচ্ছে যে বর্গমূল বের করা মানে হচ্ছে আমাদেরকে স্কোয়ার রুট করা। আমরা জানি 9কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে পাবো হচ্ছে 3, আবার 121কে যদি স্কোয়ার রুট করি তাহলে পাবো হচ্ছে 11। তো 289কে যদি স্কোয়ার রুট করি আমরা পাবো 17, 361কে যদি স্কোয়ার রুট করি তাহলে পাবো হচ্ছে 19। উত্তর হচ্ছে 17/19। কিন্তু এটা তো আমরা কিছু জিনিস মুখস্থ করছি বলে পারতেছি, যেমন 400কে যদি আমরা স্কোয়ার রুট করি পাবো 20। এখন পরীক্ষায় যদি থাকে নো ক্যালকুলেটর, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল বের করা। কোনো একটা পর্বতে আমরা ভাগ প্রক্রিয়া নিয়ে কাজ করব। আপাতত আমাদের উত্তরটা হচ্ছে 17/19। এরপরে হচ্ছে 1.1025 এর বর্গমূল কত? ধরে নিলাম ক্যালকুলেটরের সহযোগিতা আমরা নিতে পারবো, তাহলে রুট দিলাম। এরপরে হচ্ছে 1.1025 ইকুয়াল দিলে আসতেছে 21/20, কিন্তু এখানে যেহেতু দশমিক ভগ্নাংশ আছে তাহলে এটা হচ্ছে 1.05, সেটা হচ্ছে গ নাম্বার 1.05। এরপরে প্রশ্ন হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গের সংখ্যা একক স্থানীয় অঙ্কটি কত হবে? এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? আমরা যদি এভাবে চিন্তা করি যে 1কে যদি স্কোয়ার করি পাবো হচ্ছে 1, 2কে যদি স্কোয়ার করি পাবো 4, 3কে যদি স্কোয়ার করি পাবো হচ্ছে 9, 4কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 16। ঠিক তদ্রূপ 5কে স্কোয়ার করলে 25, 6কে স্কোয়ার করলে 36, 7কে স্কোয়ার করলে 49, 8কে স্কোয়ার করলে 64, 9কে স্কোয়ার করলে পাবো 81, আর 10-এর হিসাব বাদ। এখন একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে, এই হচ্ছে আমাদের 2 অথবা 8, তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে? 2 জাতীয় যত কিছুকেই আমরা বর্গ করি না কেন, যেমন 22 যদি আমরা বর্গ করি, অথবা যদি আমরা বর্গ করি সাপোজ 28, দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদের একক স্থানীয় মান আসবে 4। ওকে, এরপরের প্রশ্নটা হচ্ছে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে গুণফল বা ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রথম কথা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা, অর্থাৎ আমরা যে এই যে স্কোয়ার রুট করি বিভিন্ন সংখ্যাকে, এই স্কোয়ার রুটের মান যদি একটি স্বাভাবিক সংখ্যা আসে, যেমন 9কে স্কোয়ার রুট করলে আমরা পাবো 3, এখানে কোনো ভগ্নাংশ আসলো না, কোনো দশমিক আসলো না, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 16কে যদি আমরা স্কোয়ার রুট করি আমরা পাবো হচ্ছে 4। এখন এই যে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আছে 2টা, অর্থাৎ 3-এর বর্গ অবস্থায় আছে, 7 আছে 2টা, এটাও বর্গ, 5 কিন্তু খালি, অর্থাৎ আমরা যদি গুণ 5 করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা আমরা যদি 5 দ্বারা ভাগ করি, অর্থাৎ এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 আর 5 কাটা গেল, 3 7 21, এখানে হচ্ছে 21-এর বর্গ। সুতরাং আমরা বলতে পারি যে কত দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা হচ্ছে 5। এখন বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে সবগুলো সংখ্যাকে স্কোয়ার রুট করা হয়েছে। যখন স্কোয়ার রুট করব এবং স্কোয়ার রুটের মান যদি কোনো স্বাভাবিক সংখ্যা আসে, কোনো দশমিক বা ভগ্নাংশ না হয়, তাহলে সেটা হলো মূলদ সংখ্যা। যেমন 25কে যদি আমরা স্কোয়ার রুট করি আমরা পাবো 5, 16কে স্কোয়ার রুট করলে পাবো 4, 9কে স্কোয়ার রুট করলে পাবো 3, কিন্তু এই 2কে স্কোয়ার রুট করলে কোনো দিনও স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে না। সুতরাং নিচের কোনটি অমূলদ সংখ্যা? √2 একটি অমূলদ সংখ্যা। ওকে, এরপরে বলছে 0.01 এর বর্গমূল নিচের কোনটি? আমরা আবার একটু ক্যালকুলেটরের সহায়তা নেই। এই হচ্ছে আমাদের স্কোয়ার রুট সাইন 0.01, মানটা কত আসলো? 1/10, যদি দশমিক ভগ্নাংশ নেই 0.1, অর্থাৎ নাম্বার খ। 2 নম্বর প্রশ্ন লেখা আছে, এটা আবার কিন্তু নমুনা প্রশ্ন, 2026 সালে
এই বিষয়টা কিন্তু অ্যাড করছে। আগের বইয়ের সাথে খুব একটা অমিল নাই, কিন্তু প্রশ্নের ধরনে গিয়ে একটু আলাদা করছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 16 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। ইয়েস, 16 একটি মূলদ সংখ্যা, কারণ এই 16কে যদি আমরা স্কোয়ার রুট করি আমরা পাবো 4। ওকে, তারপরে একটি পূর্ণবর্গ সংখ্যা। ইয়েস, যে সকল সংখ্যাকে স্কোয়ার রুট করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 16 মৌলিক সংখ্যা কিনা? 16 মৌলিক সংখ্যা না, কারণ মৌলিক সংখ্যা হতে গেলে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি দুটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে, অর্থাৎ সেলফ। কিন্তু 16কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা পারবো, 4 দ্বারা পারবো, তারপরে 8 দ্বারা পারবো এবং 16 দ্বারাও পারবো। সুতরাং 16 মৌলিক সংখ্যা না। উত্তর হচ্ছে 1 আর 2, অর্থাৎ এইটা। এরপরে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। এখন এখানে একটা প্যাচ আছে, প্যাচটা হচ্ছে এইরকম যে এই তথ্য অনুসারে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটি সংখ্যা 10 হলে অপরটি কত? যেহেতু ক্রমিক সংখ্যা বলছে, ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা, যেমন 1-এর পরে 2, 2-এর পরে 3, এইরকম। এখন একটি সংখ্যা হচ্ছে 10। এখন ক্রমিক সংখ্যাটা কি 11 হবে নাকি ক্রমিক সংখ্যাটা 9 হবে? কারণ 9-এর পরে 10, আবার 10-এর পরে 11। এখন সবচেয়ে সহজ উপায় হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। বর্গের অন্তর মানে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা সংখ্যা যদি a হয় তার স্কোয়ার, আর একটা সংখ্যা যদি b হয় তার স্কোয়ার, দুইটার বিয়োগফল কত হবে? 19 হবে। এখন আমরা টেস্ট করি। 10কে স্কোয়ার করলে, যেহেতু 10টা আমাদের ফিক্সড, 10কে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 100। আবার 11কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 121। 9কে স্কোয়ার করলে পাবো হচ্ছে 81। এখন আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এই 100 থেকে 81কে যদি বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 19। সুতরাং অপর সংখ্যাটি কত? এটা হচ্ছে 9। 11 কেন হবে না? কারণ 121-এর থেকে 100-র পার্থক্য হচ্ছে 21, আমাদের লাগবে পার্থক্য কত? 19। ওকে, তার মানে একটা হচ্ছে এরকম, মানে 2 বর্গের, এটা বিষয়টা হচ্ছে এরকম 10 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার গেল। সংখ্যা দুটির বর্গের অন্তর থেকে কত বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল একটি মূলদ হবে? এটাও একটা খুব ইন্টারেস্টিং ম্যাটার। কিভাবে? প্রথম কথা হচ্ছে সংখ্যা দুটি বর্গের অন্তর থেকে, বর্গের অন্তর কত? 19। এখান থেকে আমরা যদি একটা সংখ্যা বিয়োগ করি, সেই বিয়োগফলকে যদি রুট করি, যেমন এখান থেকে যদি আমরা 4 বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 15, তাই তো? এই 15কে রুট করলে কিন্তু আমরা কোনো মূলদ সংখ্যা পাবো না, কারণ 15 পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা না। আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যেই বিয়োগফলটার ফলে এমন একটা সংখ্যা আসবে যেটাকে বর্গমূল করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পরিণত হবে। যেমন এখান থেকে যদি আমরা 3 বিয়োগ করি সাপোজ, তাহলে কি দাঁড়াচ্ছে? 19 বিয়োগ 3, অর্থাৎ 19-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 16। এই 16কে স্কোয়ার রুট করলে পাবো হচ্ছে 4। তার মানে আমাদের উত্তর হচ্ছে গ, সেটা হলো 3। তো অঙ্ক যদি আমরা একটু ধরে ধরে করতে পারি তাহলে খুব একটা কষ্টকর কিছুই না, কিন্তু তার আগে আমাদেরকে পাঠ্য বইটা ভালো মতন পড়তে হবে, প্রতিটা ধাপ ভালো মতন বুঝতে হবে। যেমন কিছু নতুন নতুন শব্দ আমাদের কাছে থাকবে, যেমন পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা এটা একটা নতুন ব্যাপার। তারপরে হচ্ছে গিয়ে যে একক স্থানীয় অঙ্ক 2 আর 8, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ 2কে স্কোয়ার করলেও 4 পাবো, 8কে স্কোয়ার করলেও একক অঙ্কে গিয়ে 4 পাবো। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথম পর্ব আমরা শেষ করলাম, দ্বিতীয় পর্বে আমরা কথার অঙ্কতে যাব। এখানে আমরা যে কাজটা করছি অনুশীলনী 1 থেকে 5 পর্যন্ত করলাম, এরপর বহু নির্বাচনী প্রশ্নটা করলাম হচ্ছে নমুনা প্রশ্ন থেকে। এর মাঝখানে কিন্তু আরও প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো হচ্ছে কথার অঙ্ক। আমরা ধাপে ধাপে সবগুলোই করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটি কাজে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।